দর্শক প্রতিবেদনটি দেখলাম এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে যুক্ত হয়েছেন কিউএস টেক্সট নেটওয়ার্কের চেয়ারম্যান শাফায়েতুল্লাহ রহমত। জনাব শাফায়েতুল্লাহ, আপনাকে এই সময়ের বাণিজ্যে স্বাগত। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এবং আপনার মাধ্যমে সময় টিভির সকল দর্শককে। জনাব আরাফাত, আমরা আমাদের এক সহকর্মী শিমুলের একটি প্রতিবেদন দেখলাম এই রফতানি বাণিজ্য নিয়ে। সেই বিষয়টি জানতে চাচ্ছি যে বাংলাদেশে আসলে কোন কোন খাতগুলোতে রফতানির এখনো ক্যাচ করার সুযোগ রয়েছে বলে আপনি মনে করছেন? দেখুন, আমরা আসলে যেই পণ্যগুলো আমরা রপ্তানি করে থাকি, আমাদের রপ্তানি আয়ের মূল লক্ষ্যটাই থাকে হচ্ছে আরএমজি সেক্টরটা, গার্মেন্টস সেক্টরটা আমরা 85% পর্যন্ত রপ্তানি করে থাকি। পাশাপাশি কিন্তু আপনি দেখেন পৃথিবীতে সর্বক্ষেত্রেই আমাদের বাংলাদেশের এই গার্মেন্টস পণ্যের পাশাপাশি আমাদের চামড়া প্রক্রিয়াজাতকরণ পণ্য, আমাদের আইসিটির পণ্য এবং আরও অন্যান্য অনেকগুলো প্রোডাক্টই আমরা কিন্তু বিদেশে রপ্তানি করার অফুরন্ত সুযোগ আমাদের রয়েছে, যে বাজারটা আমরা এখন পর্যন্ত ক্যাচ করতে পারিনি। বাংলাদেশে যেটা আমরা বলি যে বাংলাদেশের রফতানি মানে রফতানিমুখী সব যদি আমরা বলি দেশ হচ্ছে ইউরোপই সবচেয়ে বেশি যায়, কিন্তু এর বাইরে কোন কোন দেশে যাওয়া যায় বলে আপনি মনে করেন, বা কোন কোন দেশগুলো আমরা এই মুহূর্তে ধরতে পারি বলে আপনি মনে করছেন? ইউরোপের বাজারে যে বিষয়টি বললেন, ইউরোপ আমাদের একটি বড় বাজার, স্বভাবতই আমাদের একক বড় বাজার কিন্তু আমেরিকা। পাশাপাশি আমাদের এই মুহূর্তে আমরা চেক প্রজাতন্ত্র, রাশিয়ার মার্কেটে আমরা অনেক পিছিয়ে পড়েছি। রাশিয়া কিন্তু একটা ব্যাপক চাহিদা তৈরি পোশাকের, অত্যন্ত নিম্নমানের পণ্য দিয়ে কিন্তু রাশিয়ার বাজারটা দখল করে রেখেছে চীন এবং ভিয়েতনাম। সেই বাজারে আমাদের যে প্রবেশাধিকার সেটা অনেকটাই, আমরা আরও অনেক বেশি মাত্রায় কিন্তু রাশিয়ার বাজারে আমরা প্রবেশ করতে পারি। পাশাপাশি অস্ট্রেলিয়া আছে এবং মধ্যপ্রাচ্যের দিকেও এখন ইদানিং আমাদের একটা বিরাট প্রসার ঘটছে আমাদের রপ্তানির। এই বাজারগুলোতে যদি আমরা গুণগত মান অক্ষুণ্ণ রেখে তাদের চাহিদা মোতাবেক সময় মতো পণ্য রপ্তানি করতে পারি, তাহলে এই বাজারগুলো আমাদের নিয়ন্ত্রণে আনা খুবই সম্ভব। বাজারের কথা যখন বলছিলেন, আমরা আসলে সবসময় বলি বাজার বৈচিত্র্যের কথা। আসলে বাজারে বৈচিত্র্য আনতে বাধাটা কোথায়? আপনি কি মনে করছেন এই বিষয়ে? সুন্দর প্রশ্ন করেছেন। বাজারে বৈচিত্র্য আনতে যে জিনিসটা বোঝানো হচ্ছে, আমরা বাংলাদেশে যে জিনিসটি আমরা অত্যাধিক মাত্রায় উৎপাদন করি সেটা হচ্ছে বেসিক টি শার্ট বা বেসিক কাজগুলো আমরা করি, কিন্তু পাশাপাশি যে বিশেষায়িত পোশাক, আপনি জানেন যে জলবায়ু পরিবর্তন সংক্রান্ত বিষয়ে পৃথিবীতে এখন পোশাকের ব্যাপক বৈচিত্র্যতা চলে এসেছে। স্পোর্টস ওয়্যার, আউটডোর ওয়্যারগুলো, পাশাপাশি লিনজারি, এই জিনিসগুলোতে বা ম্যানমেড ফেব্রিক্স যেগুলো, এই জায়গাটাতে আমাদের ব্যাপক ঘাটতি রয়েছে। বাংলাদেশে আমরা কাঁচামাল উৎপাদনের কোনো সুযোগ আমাদের নেই। আপনি ভারতের দিকে দেখেন, তাদের কিন্তু তুলা আছে পর্যাপ্ত পরিমাণ, কাঁচামালের সরবরাহ ভালো। পাশাপাশি আমেরিকার বাজারে তাদের শুল্ক 18%, আমাদের কিন্তু 19%। পাকিস্তানে আমাদের সমান 19%, যদিও আমেরিকার বাজারে শুল্ক থাকলেও পাকিস্তানেও কিন্তু একই অবস্থা, কাঁচামালের পর্যাপ্ত পরিমাণ সরবরাহ আছে, আমাদের সেটি নেই। আমরা এখনও আমদানি নির্ভর পণ্য রপ্তানি করেই কিন্তু আমরা এখনও টিকে আছি, যেটা আসলে এই পর্যায়ে এসে এতদিন পরে এসে এই জিনিসটা আমাদেরকে আসলেই ভাবাচ্ছে। আপনি যে ম্যানমেড ফাইবারের কথা বললেন, ম্যানমেড ফাইবারে আমরা আসলে কতটুকু এগিয়ে আছি বা কতটুকু পিছিয়ে আছি? আসলে এগিয়ে আছি বললে ভুল হবে। আমাদের এখন পর্যন্ত আমাদের নিজেদের যে চাহিদা, সেই চাহিদার 10%ও কিন্তু আমরা বাংলাদেশে প্রস্তুত করতে পারছি না, পুরোটাই আমরা আমদানি নির্ভর। আমাদের প্রতিদ্বন্দ্বী বাজার চীন, আমাদের প্রতিদ্বন্দ্বী বাজার। কেন পারছি না আসলে জনসংখ্যা? পারছি না কারণ হচ্ছে আমাদের এই সেক্টরটাতে আমাদের বিনিয়োগ বা আমাদের বিনিয়োগ বাধাগ্রস্ত। আমি যখন বিনিয়োগ করব, আমার সর্বাগ্রে আমার নিশ্চয়তা থাকতে হবে আমার এই অর্থ ফেরত আসার। আমার নিশ্চয়তা থাকতে হবে আমি সার্বিক সবগুলো বিষয়ে আমি রাষ্ট্রীয় নীতি বা রাষ্ট্রীয় সহযোগিতায় আমার বিনিয়োগটা নিশ্চিত। আমি যখন বিনিয়োগ করছি, আমি বিদ্যুতে বাধাগ্রস্ত হচ্ছি, আমি গ্যাসে বাধাগ্রস্ত হচ্ছি, আমি অবকাঠামোগত কারণে বাধাগ্রস্ত হচ্ছি, আমি আপনার পরিবেশ সার্টিফিকেট সহ অনেকগুলো বিষয়ে আমরা কিন্তু বাধাগ্রস্ত হচ্ছি। তা বিনিয়োগ করে মাথায় যে টেনশনটা নেয়া, এই জিনিসটা থেকে কিন্তু এখন মানুষ অনেক দূর বের হয়ে গেছে। জনসংখ্যা, আপনি তো বললেন বাজার রয়েছে, বাজার যদি থাকে তাহলে বাধাটা কিসের? আসলে এখানে কি ব্যাংক খাতের কোনো বিষয় রয়েছে বা অন্য কোনো বিষয় জড়িত কিনা? ব্যাংকের একটি বিষয় তো রয়ে গেছেই। আপনি জানেন যে ব্যাংকের তারল্য সংকট ছিল কিছুদিন পূর্বেও। আমাদের যে রপ্তানি বাজারের ধসের পিছনে যে জিনিসগুলো আমরা মূলত দায়ী করে থাকি, একটা ডলার সংকট ছিল, অনেকগুলো ব্যাংকে এলসি ওপেন করতে পারছিল না। সেই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশের বাজারে একটা ব্যাপক ধাক্কা গিয়েছে অর্ডারের। সেটিকে আবার পুনরুদ্ধার করার যে একটি মিশন, সেই মিশনে ব্যাংক যে সাপোর্টটি দেওয়ার কথা ছিল, আমাদের রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন ইস্যুজে সরকারের অস্থিতিশীল একটি পরিবেশ ছিল বাংলাদেশে। সেই অস্থিতিশীল পরিবেশে কিন্তু বিদেশি বিনিয়োগকারীরা বা বিদেশি যারা অর্ডার প্লেস করেন, আমাদের বায়াররা, তারা স্বভাবতই বাংলাদেশের উপর ভরসা পাচ্ছিলেন না যে আমরা নির্দিষ্ট সময়ে সেই পণ্যটি তাদের হাতে পৌঁছাতে পারবো কিনা। তারা তাদের মার্কেটে তাদের সুনাম যেন অক্ষুণ্ণ থাকে, সেই জিনিসটি নিশ্চিত করতে গিয়েই কিন্তু আমাদেরকে অর্ডারটা কমিয়ে দিয়েছে। এবং আমরা বার্গেনিং করে আমাদের চাহিদা মতো যে
টাকা তাদের কাছ থেকে আমরা নিব, পণ্যের দাম আমরা তাদের কাছ থেকে সেটি আমরা নিতে পারিনি। জনসাফাত এই মুহূর্তে যদি আমি বলি যে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী যদি বলি রফতানি বাজারে, সেটা হচ্ছে ভিয়েতনাম। ভিয়েতনাম সারা বিশ্ব জুড়ে যেভাবে তারা একটি ভালো অবস্থানে রয়েছে, বাংলাদেশ সেই জায়গা আসলে করতে পারছে না। কারণ ভিয়েতনাম কি এমন করছে যেটা আসলে বাংলাদেশ করতে পারছে না? ভিয়েতনামের যে বিষয়টি আপনি বলেন, বাংলাদেশে কিন্তু শ্রম মজুরি কম, আমাদের যে শ্রমিকের মজুরিটা আমাদের অনেক কম। কিন্তু আমরা ওই যে বললাম, যে কথাটি আমি আপনাকে প্রথমে বলছিলাম যে আমরা আমদানি নির্ভর, কাঁচামালের উপর নির্ভরশীল। ভিয়েতনাম কিন্তু তাদের পণ্যগুলো নিজেরা উৎপাদন করছে, যার ফলে তাদের কিন্তু আমাদের চেয়ে তাদের শুল্কের পরিমাণ বেশি। তথাপি তারা সেটি পারছে, কারণ একটি তাদের কাঁচামালের সরবরাহটা একেবারে তাদের নিজেদের তৈরি। আমরা সেই জায়গাটা আমরা অনেক পিছিয়ে আছি। আমরা চাইলেই তো বাংলাদেশ এখন তুলা উৎপাদন করতে পারবো না। দ্বিপাক্ষিক চুক্তির যে বিষয়গুলো আসলে এতে আসলে বাংলাদেশ কতটুকু পিছিয়ে, বা এই বিষয়ে আসলে আপনার কি মত? এই বিষয়টাতে আসলে মতামত দেওয়ার কোনো কিছুই নেই। আপনি দেখেন পৃথিবীর সর্বক্ষেত্রেই যেখানে দূতাবাসগুলো রয়েছে, সেই দূতাবাসগুলো কিন্তু আমাদের ব্র্যান্ডিং করবে, এটি নিয়ম। শুধুমাত্র আমাদের বাংলাদেশের ক্ষেত্রেই আমরা এই সুযোগ সুবিধাটা কখনোই পাই না। আমাদের যে দূতাবাসগুলো বিদেশে রয়েছে, তারা আমাদের বাজার সম্প্রসারণের জন্য ওই দেশে যে তাদের ভূমিকাটা রাখা দরকার, দ্বিপাক্ষিক সরকারিভাবে আলোচনা করে আমাদের কাছ থেকে, যেহেতু আমরা এখনও এলডিসি উত্তোলন করিনি, এখনও সুযোগ রয়েছে শুল্কমুক্ত প্রবেশাধিকার যেটা আমরা এখনও পাচ্ছি বা কম শুল্ক পাচ্ছি। এই মুহূর্তে যদি এখনও আমাদের এই কূটনীতিক চ্যানেলে আমরা যদি বিদেশি বাজারগুলোতে রাষ্ট্র টু রাষ্ট্র যোগাযোগ করে আমাদের কাছ থেকে তাদেরকে পণ্য কেনার জন্য উৎসাহিত না করতে পারি, ভবিষ্যতে কিন্তু এলডিসি উত্তীর্ণ যদি ঘটে যায়, আমাদের জন্য এই বাজার ধরে রাখাটা খুবই কষ্টকর একটা বিষয় হবে। আমি যদি একটু বলি যে এফটিএ যে বিষয়টি, ফ্রি ট্রেড এগ্রিমেন্ট, এটা কিন্তু ভিয়েতনাম করেছে, কিন্তু বাংলাদেশ কিন্তু এই বিষয়টি এখনো করতে পারেনি ইউরোপের সাথে। এই বিষয়টি আসলে কেন, আপনি কি মনে করছেন? ওই আমি আপনাকে বললাম যে আমাদের রাজনৈতিক অস্থিতিশীলতা যেটি ছিল, এবং যথাস্থানে যথালোকের যে অভাবটা, আমাদের কূটনীতিক চ্যানেলই কিন্তু এটি করবে, সরকার এটি করবে। ইউরোপের সাথে বা আমেরিকার সাথে কিংবা পার্শ্ববর্তী দেশগুলোর সাথে আমাদের শির উঁচু করে আমাদের যে কূটনীতিক দাবার চাল, সেটি আমরা চালতে পারিনি। আমাদের যারা এইখানে সরকারে যারা দায়িত্বে ছিলেন, তারা তাদের কাছ থেকে সেই জিনিসটা আদায় করে নিয়ে আসতে পারেনি। এটিই মুখ্য বিষয়, অন্য কিছু না। বাজার উত্তোলন ছাড়া কিংবা পণ্য উত্তোলন ছাড়া এলডিসির বিষয়টা আসলে কিভাবে কি করা যায় বলে আপনি মনে করছেন? এলডিসি যে বিষয়টি বলা হচ্ছে, দেখেন এই বছরের 24 নভেম্বর আমাদের এলডিসি উত্তীর্ণের তারিখ নির্ধারিত আছে। যদিও আমরা 3 বছরের জন্য একটি আবেদন করে রেখেছি এবং আমরা আশা করতেছি সেটি পাবো। আমরা এলডিসি উত্তরের সেই সক্ষমতা আমরা অর্জন করিনি। শুধুমাত্র বৈশ্বিক বাজারে নিজেদেরকে প্রতিষ্ঠিত করার জন্য এলডিসি উত্তীর্ণের কথা আমরা বলছি। বাস্তবতা সম্পূর্ণরূপে ভিন্ন। 24 নভেম্বর যদি এলডিসি উত্তীর্ণের ঘোষণা চলে আসে, আমাদের ইউরোপীয় বাজার বা অন্যান্য বাজারে জিএসপি প্লাস প্লাস যে ফ্যাসিলিটিসগুলো দরকার, বা ওই বিদেশি বায়ারদের বা তাদের যে যারা ক্রেতারা যারা আমাদেরকে যে চাহিদাটা পাঠাচ্ছেন, তাদের যে ক্রাইটেরিয়াগুলো, যে শর্তগুলো, আপনার জিএসপি প্লাস প্লাসের যে শর্তগুলো, কোনোটা উত্তীর্ণ করার মতো অবস্থা একটা সক্ষমতা কিন্তু আমাদের নেই। স্বভাবতই আমরা বাজার হারাবো। আপনি নিশ্চয়ই আপনি গার্মেন্টস শিল্পের সাথে জড়িত রয়েছেন। আসলে আপনাদের গার্মেন্টস সেক্টরে যে পণ্য বহুমুখীকরণের কি কি উদ্যোগ আপনারা নিয়েছেন, বা এতে আসলে আপনাদের উৎপাদনশীলতা আসলে বাড়ছে না কেন, বা এই বিষয়টি সম্পর্কে জানতে চাচ্ছে। উৎপাদন বাড়ছে না বিষয়টি ঠিক তা না। আপনি দেখেন, আপনি যে তথ্যগুলো আপনি দিলেন বিভিন্ন জরিপ সংস্থার, আমাদের যে পণ্যের যে সংখ্যা ছিল, সংখ্যা অনুযায়ী কিন্তু আমাদের রপ্তানি ঠিক আছে। দামের ক্ষেত্রে আমরা অনেক পিছিয়ে আছি। দামের ক্ষেত্রে পিছিয়ে আছি কারণ বিদ্যুৎ দাম বেড়েছে কয়েক শতগুণ, গ্যাসের দাম বেড়েছে। আমরা যখন একটি পণ্য রপ্তানি করার উদ্দেশ্যে আমরা সেই পণ্যটি প্রস্তুত করি বা ক্রেতার সাথে যখন আমাদের দামের বার্গেনিং পর্যায়ে চলে, তখন আমরা কিন্তু সব কিছু একটা ওভারহেড কস্ট ধরি। ওভারহেড কস্ট ধরার পর যখন আমরা রপ্তানির ক্ষেত্রে যাই, তার ঠিক আগে আগে দেখা যাচ্ছে যে বাজারে শুল্কের পরিমাণ বেড়ে যাচ্ছে, আমাদের বন্দর ব্যবস্থাপনার কারণে আমাদের বন্দরে দেরি হচ্ছে, আমরা নির্দিষ্ট টাইম মতো আমরা পণ্য রপ্তানি করতে পারছি না, বায়ার আমাদের কাছ থেকে ডিসকাউন্ট চাচ্ছে, নানাবিধ সমস্যায় আমরা জর্জরিত হই। সেক্ষেত্রে কিন্তু আমাদের উৎপাদন বাধাগ্রস্ত হয়, এবং এটাই কিন্তু বাস্তবতা। যে কথাটি বলছিলেন, আসলে বিদ্যুতের দাম বেড়েছে, গ্যাসের দাম বেড়েছে, এই নীতির যে অস্থিরতা, এগুলো যদি থাকে তাহলে কি আসলে এই বাজারে টিকে থাকে কি সম্ভব? বাজারে আমি ওই যে একটি কথা আপনাকে বললাম যে আমাদের শ্রমিকের মজুরি কম, এটি আমাদের সবচেয়ে বড় সক্ষমতা। এই সক্ষমতার বাহিরে যদি আপনি বলেন আমাদের পার্শ্ববর্তী দেশগুলোর কথা, কূটনীতিক যে বিষয়টি আপনি আগে বলছেন, আমি যদি সেটি ব্যাখ্যা করতে যাই, আপনি দেখেন সারা পৃথিবীতে যে বড় বড় ব্র্যান্ডগুলো, তাদের যে তারা যা আমাদের কাছে যে অর্ডারগুলো প্লেস করছে একটি মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের মাধ্যমে, যেটাকে আমরা বাইং হাউস বলি। এই ইন্টারমিডিয়েটের যে খাতটা,
এখানে যারা বাংলাদেশেই যে তাদের যে স্টাফ অফিসগুলো আছে, এই অফিসে অধিকাংশ কর্মকর্তা কর্মচারী কিন্তু যারা শীর্ষ পর্যায়ে আছেন তারা আমাদের পার্শ্ববর্তী দেশের, ভারতের অথবা শ্রীলঙ্কার, যারা আমাদের প্রতিদ্বন্দ্বী। এই লোকগুলো করতেছে কি, যখন আমাদেরকে অর্ডারটা প্লেস করতেছে, যখন আমাদের সময়ের একটু হেরফের হচ্ছে বা কোনো কারণে গুণগত মান নিয়ে সামান্য একটু প্রশ্ন উঠতেছে, তারা কিন্তু এই বিষয়টিকে তাদের নিজেদের বাজার সম্প্রসারিত করার জন্য বা তাদের দেশকে ব্র্যান্ডিংটা আরও ভালোভাবে করার জন্য তারা বিশ্ববাজারে আমাদের সম্পর্কে একটি নেতিবাচক কথাবার্তা ছড়াচ্ছে বা নেতিবাচক একটি তাদের বার্তা তাদের কাছে পৌঁছে দিচ্ছে বায়ারদের কাছে। স্বভাবত আপনি এই সময় প্রতিষ্ঠানে আপনি কর্মরত আছেন, আপনি যখন সময় টিভির ব্যাপারে একটি বিষয় বাইরে বলবেন, তারা যে বিশ্বাসটা করবে, আমরা বাইরে থেকে কথা বলে সেই কথাটা বিশ্বাস করবে না। আভ্যন্তরীণ পর্যায়ে ভারতের লোকজনকে শীর্ষ পর্যায়ে বসিয়ে রেখে আপনি ভারতকে প্রতিদ্বন্দ্বী বাজার মনে করে যদি ব্যবসা করতে যান, স্বভাবতই আমাদের একটি ধাক্কা আসবে, এটাই বাস্তবতা। যেটা আপনি বলছিলেন যে লো লেবার কস্ট আমাদের দেশে, এটা আমাদের জন্য একটা পজিটিভ সাইন। যেটা এই লো লেবার কস্টে কি আসলে এই যেভাবে মূল্যস্ফীতি বাড়ছে, এইটা দিয়ে কি আসলে লেবার কস্টটা টিকিয়ে রাখা সম্ভব, বা সামনের দিনগুলো থেকে এটা কি সম্ভব? না, এটা আসলে খুবই একটি চ্যালেঞ্জিং বিষয়। লো লেবার কস্টের কথা আমরা বলছি, আপনি দেখেন বাংলাদেশের গার্মেন্টসে যারা জব করতেছে তাদের একটা বয়সের একটি সীমা আছে। এই সীমাটা যখন অতিক্রান্ত করছে, তাদের কিন্তু অন্য কোনো ব্যবসা বা অন্য কোনো চাকরির সুযোগটা থাকছে না। এতে কিন্তু বাংলাদেশে বয়স্ক বেকারের সংখ্যা কিন্তু বাড়ছে। আমরা পরিকল্পনা মাফিক এখন পর্যন্ত কোনো কিছুই করতে পারিনি। এত সম্ভাবনাময় একটি খাত, যে খাতে আমরা সারা পৃথিবীতে রাজত্ব করেছি, সেই খাতটি কিন্তু দিন দিন শুধুমাত্র সরকারি অব্যবস্থাপনা এবং নীতিগত যে সিদ্ধান্তগুলো নেওয়া দরকার ছিল, সেই সিদ্ধান্তগুলো না নেওয়ার ফলে ব্যাংক থেকে তাদের সুযোগ সুবিধার কথা বলছে। শীর্ষস্থানীয় যে কোম্পানিগুলো আছে যারা বিভিন্ন সময়ে প্রশ্নবিদ্ধ, তাদের রপ্তানি প্রশ্নবিদ্ধ, তারা রপ্তানি আয়ের বিপরীতে বাংলাদেশে অর্থ নিয়ে আসার প্রশ্নবিদ্ধ, তাদেরকে কিন্তু ফ্যাসিলিটিস করা হচ্ছে। বাট যে সকল মধ্যস্তরের যেই সকল ব্যবসায়ীরা মধ্যস্তরের যে সকল ফ্যাক্টরিগুলো বিদেশে রপ্তানি করছে, সমপরিমাণ অর্থ বাংলাদেশে আনছে, তাদেরকে কিন্তু সরকারের অনেক কাঠঘর পোড়াতে হচ্ছে। লোনের ক্ষেত্রে বলেন, ব্যাংকের তারল্যতার সুযোগ সুবিধার কথা বলেন, আপনার এলসির কথা বলেন, ব্যাক টু ব্যাক এলসির সাপোর্টের কথা বলেন, সর্বক্ষেত্রে আমরা কিন্তু কাস্টমস, আয়কর, ব্যাংকের তারল্য বা সরকারের নীতি পুরোটাকে কিন্তু আমরা একটি সমন্বিত একটি প্রক্রিয়ায় নিয়ে আসতে পারিনি অদ্যাবধি, যেটি আমাদের গার্মেন্টস সেক্টরে শুধু নয়, রপ্তানি বাণিজ্যের সাথে সম্পৃক্ত সকল শিল্প কারখানাগুলোই ক্ষতিগ্রস্ত হচ্ছে শুধু একটি কারণে। জনসভার সবশেষে একটি প্রত্যাশা থাকবে, বাংলাদেশের রফতানি এক বাড়ুক, বাজার বহুমুখী হোক। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই সময়ের বাণিজ্যে যুক্ত থাকার জন্য। ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে সময় টিভির সকল দর্শককে অসংখ্য ধন্যবাদ।